দেখুন, নিপা ভাইরাস নিয়ে চিকিৎসকরা তারা বারবার বলছেন আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ নিপা ভাইরাসে আক্রান্ত 2 নার্সের অবস্থা যেটা জানা যাচ্ছে অত্যন্ত সংকটজনক। তাদের শারীরিক পরিস্থিতি কি আপনাদের সামনে তুলে ধরবো, তবে বিশেষজ্ঞরা কিভাবে সতর্ক থাকতে বলছেন। আমার সঙ্গে এই মুহূর্তে 3 জন চিকিৎসকও রয়েছেন। ডক্টর সৌমিত্র ঘোষ রয়েছেন, ডক্টর সৌতিক পান্ডা রয়েছেন এবং ডক্টর অজয় সরকার রয়েছেন। আমি বিশেষজ্ঞদের কাছে আসবো, তবে তার আগে আপনাদের সামনে তুলে ধরবো এই যে 2 জন নার্স যাদের অবস্থা সংকটজনক। স্বাস্থ্য ভবন সূত্রে কি বলা হচ্ছে, কিভাবে তারা আক্রান্ত হলেন, দেখুন প্রতিবেদন। আতঙ্কের নাম নিপা। নতুন বছরের শুরুতেই নিপা নিয়ে বাড়ছে উদ্বেগ। ইতিমধ্যেই এক মহিলা ও এক পুরুষ নার্স নিপায় আক্রান্ত হয়েছে। পুনের ল্যাব থেকে দুজনেরই রিপোর্ট পজিটিভ এসেছে। বারাসাত নারায়ণা হাসপাতাল সূত্রে দাবি, কাটোয়ার নার্সের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। গভীর কোমায় রয়েছেন তিনি। চিকিৎসার ভাষায় যাকে বলা হয় গ্লাসগো কোমা সেল 3। তার শরীরে কোনো স্নায়বিক প্রতিক্রিয়া নেই। অন্যদিকে ময়নার বাসিন্দা পুরুষ নার্সের শারীরিক অবস্থাও সংকটজনক। তাকেও রাখা হয়েছে ভেন্টিলেশনে। কিন্তু কিভাবে আক্রান্ত হলেন 2 নার্স তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 15 থেকে 17 ডিসেম্বর পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়া জেলার ঘুগরাগাছি গ্রামে যান কাটোয়ার নার্স। অনুমান করা হচ্ছে এই এলাকা থেকেই সংক্রমিত হয়ে থাকতে পারেন ওই নার্স। এই এলাকায় খেজুরের রস ও খেজুরের গুড় ব্যাপকভাবে তৈরি হয়। ওই নার্স কাঁচা খেজুরের রস বা খেজুরের গুড় খেয়েছিলেন কিনা তা নিশ্চিত নয়। এই বিষয়ে খোঁজখবর করতে ওই গ্রামে যেতে পারে স্বাস্থ্য দপ্তরের টিম। নদিয়া থেকে ফিরে আসার পর 18 তারিখ থেকে সর্দি কাশি শুরু হয় তার। স্বাস্থ্য দপ্তরের অনুমান, আক্রান্ত পুরুষ নার্সের শরীরে সংক্রমণ ছড়িয়েছে কাটোয়ার নার্সের কাছ থেকেই। 20 ও 21 ডিসেম্বর দুজনে একসঙ্গে নাইট ডিউটি করেছিলেন হাসপাতালে। নিপা কিন্তু যেটা লাংসে যে অসুখটা করছে, লাংসে যে প্রদাহ তৈরি করছে, যে ইনফ্ল্যামেশন করছে বা ইনফেকশনের যে প্রভাব পড়ছে, তার ফলে আমাদের লাংসগুলোকে অকেজো করে দিচ্ছে। যেই পরিমাণে অক্সিজেন আমাদের লাংস বায়ুমণ্ডল থেকে নিতে পারে সেটা নিতে পারছে না। তার ফলে রেসপিরেটরি সাপোর্ট দিতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো দেখা যাচ্ছে যে এইটা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে না পেশেন্ট। নিপা আক্রান্ত 2 নার্সের জন্য দাদরা ও নগর হাভেলি থেকে আনানো হয়েছে বিশেষ ধরনের অ্যান্টিভাইরাল ইনজেকশন। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সহযোগিতায় ইনজেকশনগুলি আনা হয় কলকাতায়। বুধবার সকালে সেগুলি প্রয়োগ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এখন থেকে সব নমুনা পরীক্ষা হবে কল্যাণী এমসে। এক জনের থেকে সংগ্রহ করা হবে 4 রকম নমুনা। পাশাপাশি ভ্রাম্যমাণ পরীক্ষার জন্য বিশেষ ভ্যান চালু করেছে আইসিএমআর। বেলেঘাটা আইডি হাসপাতালের মধ্যেই রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিওলজি অ্যান্ড ভাইরোলজি, তাদের যে কেন্দ্র নির্বি, সেই নির্বির সামনে আমরা দেখতে পাচ্ছি আইসিএমআর এর একটি মোবাইল টেস্টিং ভ্যান। এই মোবাইল টেস্টিং ভ্যান সেটা কি করবে, যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে, যে এই ভ্যান বিভিন্ন প্রান্তে যেখানে সংক্রামিত ব্যক্তিরা চিহ্নিত হয়েছে বা যেখানে সন্দেহভাজন রয়েছে সেখানে তারা যাবেন এবং সেখানে গিয়ে তারা এই যে নমুনা সেগুলো সংগ্রহ করবে। এদিকে নিপা ভাইরাস সংক্রমণ সন্দেহে বেলেঘাটা আইটিতে ভর্তি করা হয়েছে আরও এক চিকিৎসক ও নার্সকে। স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, কাটোয়ার আক্রান্ত নার্সের কন্ট্রাক্ট ট্রেসিং এ খোঁজ মিলেছে তাদের। বেলেঘাটা আইটি সূত্রে দাবি, দুজনে বর্ধমান জেলায় কর্মরত ছিলেন। তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 2 আক্রান্ত নার্সের সংস্পর্শে এসেছিলেন যারা, তাদের খোঁজ চালানো হচ্ছে। এখনো পর্যন্ত এরকম 5 জন স্বাস্থ্যকর্মীর খোঁজ পাওয়া গিয়েছে। তাদের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছিল। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 45 জনের নমুনা পরীক্ষার জন্য কল্যাণী এমসে পাঠিয়েছিলেন নদিয়ার মুখ্য জনস্বাস্থ্য আধিকারিক। তাদের মধ্যে 22 জনের রেজাল্ট নেগেটিভ। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শুরুতেই চিকিৎসক অজয় সরকারের কাছে যাব। ডক্টর সরকার, এই নিপা ভাইরাস নিয়ে উদ্বেগ কতটা রয়েছে এবং করোনা অর্থাৎ কোভিডের সঙ্গে, করোনা ভাইরাসের সঙ্গে এই ভাইরাসের আলাদা জায়গাটা কোথায়? দেখুন, কোভিডের আমাদের এক্সপিরিয়েন্স থেকে প্রত্যেকেই ভাইরাস শুনলেই একটু ভয় পায়। তারপরে যখন এই ভাইরাস একটা এন্ডেমিকের মতো হয়ে যায় এবং ইনফেক্টিভিটি খুব হাই থাকে, তখন আরও বেশি ভয় পাই। তবে নিপা ভাইরাসের ইনফেক্টিভিটিটা কোভিডের মতো অত মারাত্মক নয়, কিন্তু এর একবার শরীরে ঢুকে গেলে এর শরীরের মধ্যে যে বিভিন্ন রকম অর্গান ড্যামেজ করে সেটা কিন্তু
কোভিডের থেকে অনেক বেশি মারাত্মক, এবং সেটা আমরা একটা কথায় জাজ করি যে মর্টালিটি, মানে 100 জনকে ভাইরাস ইনফেক্ট করলে কতজনের মৃত্যু হতে পারে, সেটা আমরা কোভিডে কিন্তু 2%ও পাইনি। আর নিপা ভাইরাসে দেখা গেছে বিভিন্ন স্টাডিতে এটা 40 থেকে 90%। লাস্ট যেটা আমাদের কেরলে হয়েছিল নিপা ভাইরাস ইনফেকশন, সেখানে কিন্তু 23 জনের মধ্যে 21 জনই মারা গিয়েছিলেন, উইচ ইজ নিয়ারলি মোর দেন 90%। এই কারণে নিপা ভাইরাসটা খুব মানে তাড়াতাড়ি শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমাদের মেনিনজোএনকেফালাইটিস বলে একটা টার্ম আমরা ইউজ করি, যেখানে মেনিনজেস এবং ব্রেনের কাভারটা দুটোকেই ইনফ্লেম করে একটা কনসাস লেভেলটাকে ডাউন করে দেয়। আস্তে আস্তে পেশেন্ট অজ্ঞান হয়ে যায়, তাদের সিজার হয়, তারপরে সে পেশেন্টের রেসপিরেটরি সিস্টেম এফেক্ট করে, সেখান থেকে একটা সেন্ট্রাল টাইপ অফ রেসপিরেটরি ডিপ্রেশন হতে পারে, অথবা রেসপিরেটরি সিস্টেম ইটসেলফ এফেক্টেড হলে তখন আমরা ERDS বলি, প্রাইমারি নিউমোনাইটিস থেকে প্রাইমারি ERDS, সেখান থেকে ভেন্টিলেটরে ঢুকে পড়ে। এবং এই দুটো যখনই শুরু হয় আস্তে আস্তে দেখা যায় যে এরা মাল্টি অর্গানের দিকে চলে যাচ্ছে ফেইলিওরে। সেই কারণে সেদিক থেকে কিন্তু নিপা ভাইরাসটা আমাদের কোভিডের থেকে অনেক বেশি মারাত্মক ভাইরাস, এবং এই ভাইরাসটা শরীরে ঢুকলে কিন্তু তার মর্টালিটি অনেকাংশেই বেশি কোভিডের থেকে। আর কোভিডে তাও পরের দিকে আমাদের কিছু অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট যেরকম র্যামডেসিভির আমরা ইউজ করেছি, তাতে কিছু বেনিফিট পেয়েছি। নিপা ভাইরাসে সেভাবে কোনো অ্যান্টি ভাইরাল ট্রিটমেন্ট বেরোয়নি, যদিও কেউ কেউ র্যামডেসিভির ইউজ করেছেন। আর আরেকটাও অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট বাজারে ইউজ হচ্ছে, যদিও সেটার কোনো ওয়েল নোন প্রুফ পাওয়া যায়নি আজ পর্যন্ত। কিছু কিছু অ্যান্টিবডি আমাদের কোভিডের সময় বাজারে এসেছিলো, এখানেও কিছু অ্যান্টিবডি বাজারে আছে, কিন্তু তার এফিকেসি নিয়ে ডাউট আছে। ওভারঅল কোনো ডেফিনিট ট্রিটমেন্ট নেই, পুরো ট্রিটমেন্টটাই সাপোর্টিভ, অর্গান সাপোর্ট বেসিস, এবং মর্টালিটি কোভিডেও আমরা যেখানে মাল্টি অর্গানে চলে গেছে তাদের মর্টালিটি অনেক হাই ছিল এই ভাইরাসের মতোই, কিন্তু তাদের প্রত্যেকটা কোভিড পেশেন্ট ধরলে তার মধ্যে পার্সেন্টেজ ওয়াইজ অর্গান ইনভলভমেন্ট, মাল্টি অর্গান এফেক্টিভিটি ওয়াজ মাচ লেস দেন নিপা ভাইরাস। এই ডিফারেন্সটাই আছে। একদম, চিকিৎসকরা যেটা বারবার বলছেন যে আমাদেরকে সতর্ক থাকতে হবে, তো সেই সতর্কতামূলক ব্যবস্থা কি নিতে হবে, কি কি উপসর্গ হয় নিপা ভাইরাসে আক্রান্ত হলে, তা নিয়েও আমরা আলোচনা করব। তবে যেরকম আপনাদের বলছিলাম যে নিপা ভাইরাসে আক্রান্ত 2 জন নার্সের অবস্থা সংকটজনক, তাদের শারীরিক পরিস্থিতির কি খবর রয়েছে সরাসরি ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের প্রতিনিধি। ঝিলম, একদমই, যেটা জানা যাচ্ছে এই দুজন যে নার্স, পুরুষ এবং মহিলা নার্স, দুজনই কোমাতে রয়েছেন। মহিলা নার্সের কথা আমরা আগেই শুনেছিলাম যে গতকাল থেকে তাকে কোমা পরিস্থিতিতে চলে গেছে। গ্লাসগো স্কেল অনুযায়ী তার যে স্টেটাস সেটাতে 3 নাম্বার হচ্ছিল, এবং একই সঙ্গে গতকাল রাত থেকে পুরুষ নার্স যিনি তিনিও কোমায় চলে যান। তবে পুরুষ নার্সের ক্ষেত্রে যেটা ইতিবাচক বিষয় যে চিকিৎসকরা মনে করছেন তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, কারণ তিনি কোমাতে থাকলেও বেশ কিছু শারীরিক প্যারামিটার আজ সকাল থেকে সন্ধ্যের মধ্যে উন্নতি হয়েছে। দুজনেই কোমাতে রয়েছে, তবে পুরুষ নার্সের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে বলে তারা মনে করছেন। তারা মনে করছেন যে এই পুরুষ নার্স তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে মোটের ওপর দুজনের শারীরিক অবস্থায় যথেষ্ট সংকটজনক রয়েছে, এবং চিকিৎসকরা সাপোর্টিভ কেয়ার যত রকমভাবে সম্ভব সেটা চালিয়ে যাচ্ছেন। একদম ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখুন, নিপা আক্রান্ত আরেক নার্সও কোমায়, যেরকম আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আপডেট দিচ্ছিলেন। তবে কাটোয়ার এই নার্স তিনি যেখানে চিকিৎসাধীন ছিলেন, সেখানকার চিকিৎসকরা কি বলছেন প্রথমে শোনাবো আপনাদের। আমাদের স্বাস্থ্য ভবন থেকে এসওপি আসলে আমাদের যেরকম করে অ্যাকর্ডিং টু এসওপি আমরা সব কাজ করব। আপাতত আমাদের করা আছে, আমাদের একটা সার্ভাইলেন্স টিম করা আছে, আমরা একটা টেকনিক্যাল মানে মেডিকেল টেকনোলজিসদের একটা টিম করে রেখেছি, টিম তৈরি করেছি, যেটা দিয়ে আমরা মানে আমাদের যেটা সার্ভাইলেন্স কমিটি একটা তৈরি করে দিয়েছি, এবং আমরা একটা মেডিকেল টেকনোলজিসদের একটা টিম করে রেখেছি। তারপরে যেরকম এসওপি আসবে সেই অনুযায়ী আমরা কাজ করব। মানে এখন অবধি সেটা আমাদের দুজনের, যেটা বর্ধমান থেকে যেটা হয়েছে সেটা আছে, নারায়ণাতে ভর্তি আছে,
হ্যাঁ, বর্ধমান আমাদের তো কোভিডের সময় ছিল, আমাদের আইসোলেশন বেডও ছিল, আমাদের ওখানে ভেন্টিলেটরও ছিল, আমরা সেটাকে সেট আপ করে রেডি করে রেখে দিয়েছি। সব ব্যবস্থা, তো ভেন্টিলেটর, আইসোলেশন সব রেডি করা আছে। শিওময় অফিস থেকে একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন, ডেপুটি 3 ম্যাডাম বললেন ডেপুটি 3 যে ওটা মানে কনফার্ম নয়, তবে নিপা ভাইরাস হলেও হতে পারে। তা আপনাকে জানানো হলো। দিয়ে আমি বললাম যে আমি তো সবসময় সার্জিক্যাল মাস্ক 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক পরে আমি পেশেন্ট দেখি, আর ওই পেশেন্টের সঙ্গে আমার তো কন্ট্যাক্টের খুব অ্যাডমিট বা আর আমার কোনো শারীরিকভাবে কোনো অসুস্থ নেই, আমার কোনো ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসও হয়নি, কোনো জ্বর হয়নি, এবং আমার অল্টার কোনো সেন্সিয়াম নেই, আমি একদম কমপ্লিটলি ওকে। তা আমার 2 তারিখ, আজকে হচ্ছে তোমার 12 তারিখ, আমি শুনলাম নাকি ওর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 14 দিন। তা আমি একটু জিনিসটা জানলাম এবং আমি একটু সচেতনভাবে থাকবো। যতদূর মনে আছে যে বলেছিল যে হঠাৎ কালকে কিছুক্ষণ জেনে টেম্পোরারি লস অফ কনসাসনেস হয়েছিল। তা আমি যেহেতু ইয়াং ওরা ভেবেছিলাম যে এটা ভেসোভেগাল সিনকোপাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু কোনো অল্টার সেন্সোরিয়াম ছিল না, কোনো ফিভারের হিস্ট্রি ছিল না, কোনো ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের কোনো হিস্ট্রি ছিল না, শুধু এই প্রবলেম নিয়েই আমার কাছে এসেছে। তো কনসাস অ্যালার্ট অবস্থায় সে ডাক্তার দেখাতে এসেছে, সে তো রাস্তায় ঘুরেছে, সে তো ট্রেনে এসেছে, তারপরে হচ্ছে গিয়ে সে হাসপাতালে গেছে, ইমার্জেন্সিতে প্রচুর লোকের সঙ্গে তার কন্ট্যাক্ট হয়েছে। আমি এখান থেকে চিকিৎসক সৌমিত্র ঘোষের কাছে যাব। ডক্টর ঘোষ, যেহেতু মানে বাড়িতে বাড়িতে এখন সর্দি কাশি লেগেই রয়েছে, আর এই নিপা ভাইরাসের ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে যে শুরুতেই জ্বর, ওই মাথা ব্যথা, তো কি করে সাধারণ মানুষ বুঝবেন যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বা সন্দেহ করা হচ্ছে? না, প্রথমত যেটা আমাদের ডক্টর অজয় সরকার প্রথমেই বললেন যে কোভিড যেরকম খুব দ্রুত ছড়িয়ে পড়ে, একজন মানুষ থেকে আরেকজন মানুষের ক্ষেত্রে খুব দ্রুত চলে যেত, সেটা ড্রপলেটের মাধ্যমে, মানে হাঁচি কাশি সর্দির মাধ্যমে একজন মানুষ থেকে আরেকজন মানুষে খুব দ্রুত ছড়িয়ে পড়তো। নিপা ভাইরাস কিন্তু সংক্রমণ রেট বা আমরা যেটা সেকেন্ডারি অ্যাটাক রেট বা R0 বলতাম, সেটা কিন্তু অনেক কম। এখানে কিন্তু একজন মাঝখান থেকে, মানে অ্যানিম্যাল টু হিউম্যান যে ট্রান্সমিশন হয়, হিউম্যান টু হিউম্যান কিন্তু অনেক কম। মানে কোভিডের ক্ষেত্রে যে ড্রপলেটের ইনফেকশন একজন বাড়িতে হলে 5 জনের ক্ষেত্রে একত্রে হয়ে যেত, সেই ভয় কিন্তু এখানে অনেক কম, কারণ বডি ফ্লুইড ডাইরেক্টলি হ্যান্ডেল করছে যারা, সেই জন্য দেখবেন প্রত্যেক সময় স্বাস্থ্যকর্মীদের এটা বেশি হচ্ছে, হাসপাতাল বেস্ট হচ্ছে। আপনি কতগুলো যদি আমাদের প্রথম অ্যাটাকটা আমরা ধরি, যেটা আমাদের শিলিগুড়িতে 2001-এ হয়েছিল, সেটাও দেখবেন যে একটা হসপিটাল থেকেই চালু হয়েছিল এবং হেলথ কেয়ার ওয়ার্কার তারা বেশি অ্যাফেক্টেড হয়েছিল, কারণ হেলথ কেয়ার পরিষেবা দিতে গেলে তাদের রোগীর সঙ্গে একটা ক্লোজ কন্ট্যাক্টে যেতে হয়। তাদের যে বডি ফ্লুইড, তাদের যে কফ, তাদের যে ইউরিন, তাদের যে অন্যান্য বডি ফ্লুইড, ব্লাড, সেরাম, এগুলো হ্যান্ডেল করাটা তাদের অনেক ইন্টিমেটলি করতে হয়, যেটা কিন্তু অন্যান্য সমস্ত সামাজিকভাবে অন্যান্য মানুষদের ক্ষেত্রে হয় না। সেই জন্য অ্যানিম্যাল টু হিউম্যান ট্রান্সমিশন যেটা হতে পারে, সেটা কিন্তু কোভিডের মতো ভয়ানকভাবে হিউম্যান টু হিউম্যান হয় না, ড্রপলেটের মাধ্যমে হওয়ার চান্স অনেক কম। সেই জন্য এত আতঙ্কিত হওয়ার কারণ নেই, কারণ আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি কোভিড যেরকম একদম দ্রুত একদম একটা গ্লোবাল হয়ে যেত, প্যান্ডেমিক হয়ে যেত বা বারবার ওয়েভ আকারে আসতো, নিপা ভাইরাস সবসময় কিন্তু একটা এরিয়ার মধ্যে তার যে সংক্রমণ, সেটা সংক্রামিত সংখ্যাটা একটা রিজনে হয়েছে। আপনি 2001-এ যদি ধরেন, তাহলে দেখবেন যে সেটা শিলিগুড়ির একটা বাংলাদেশের বর্ডার এলাকার মধ্যে হয়েছিল। 2007-এ যদি ধরেন, নদিয়াতে বাংলাদেশের কুষ্টিয়া জেলার সংলগ্ন একটা এলাকায় হয়েছিল। এখনও যেটা হয়েছে প্রায় বারাসাত বা এইসব জায়গা থেকে, কল্যাণী, সেগুলোও কিন্তু দেখবেন একটা কোনো না কোনোভাবে একটা এরিয়া থেকে। সুতরাং আমাদের ঠিক সংক্রমণের অন্য দিকটাতে কি আছে সেটাও নজর রাখতে হবে, এবং আমাদের এইটা কিভাবে আসলো, কারণ আমরা জানি যে এটা প্রাইমারিলি কোনো একটা বাদুড় থেকে আসে, যেটাকে কলোকুয়ালি একটা ফ্লাইং ফক্স বাদুড় বলা হয়, বড় বাদুড়। তাদের থেকে ডাইরেক্টলি মানুষের সংক্রমণটা কিন্তু ফলের রস, দেন খেজুরের রস, তালের রস, যেখান থেকে কিন্তু একটা বাদুড়ের ড্রপিং বা তার ইউরিন খোলা কন্টেনারে যদি সংগ্রহ করা হয়, সেখান থেকে যেমন হতে পারে বাদুড়ের খাওয়া ফলের টুকরো অংশ, সেইটা যদি কেউ খায়, কোনো অ্যানিম্যাল, পার্টিকুলারলি শুয়োর একটা খুব ইম্পর্টেন্ট, আমরা বলি অ্যাম্পলিফাইং হোস্ট, সেইটা, এবং অন্যান্য যে ক্যাটেল মানে বাড়িতে যেগুলো গৃহপালিত পশু, তারাও কিন্তু এই ফলের থেকে এই সংক্রমণটা মানুষের মধ্যে দিতে পারে। সুতরাং আমরা হিউম্যান টু হিউম্যানের যত ভয় পাবো, তার থেকে অনেক বেশি হতে হবে এই অ্যাম্পলিফাইং, মানে যেটা হোস্ট হিসাবে
গৃহপালিত পশু বা শুয়োর থেকে এবং বাদুড়ের সংক্রমণ যেগুলো থেকে আসতে পারে সেই খাওয়া ফল বা তালের রস, ফলের রস, যেগুলো এই সময় শীতকালটায় দেখবেন সেই জন্য অনেক বেশি, প্রত্যেকটা সময় দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাতেই এই সংক্রমণগুলো হচ্ছে। এবং আপনাদের পরপর 3টে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আগে নির্ধারিত হয়েছে 2001, 2007 এবং 2026, সবগুলোই কিন্তু এই জানুয়ারি এই অংশটাতেই হচ্ছে। তো সুতরাং এটাতে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যদি ক্লোজ কন্ট্যাক্টের মধ্যে বডি ফ্লুইড কন্ট্যাক্ট একদম এড়িয়ে চলি, তাহলে কিন্তু আমরা এটা থেকে ভয় মুক্ত হয়ে থাকতে পারবো। একদম ডক্টর ঘোষ ঠিক যেরকম বলছেন যে ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের সতর্ক থাকতে হবে। আমি ডক্টর সৌতিক পান্ডার কাছে যাব, কিন্তু ডক্টর পান্ডা, যেহেতু এই নিপা ভাইরাসে কেউ যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে কোনো স্পেসিফিক ওষুধ নেই, তাহলে চিকিৎসা মানে যেটা আপনারা বারবার বলছেন, সেক্ষেত্রে ট্রিটমেন্ট কিভাবে হবে? কারণ আমরা জানি নিপা ভাইরাসে আক্রান্ত হলে যেটা হয় যে মারণ ক্ষমতাটা অনেক বেশি। কেস ফ্যাটালিটি রেট যেহেতু এতটা বেশি এবং সবচেয়ে অসুবিধার কারণ একটাই, সেটা হচ্ছে এর না আছে কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরাল ড্রাগ অফ চয়েস, না আছে এর প্রিভেনশন করার জন্য কোনো ভ্যাকসিন। সুতরাং একটা সাপোর্টিভ কেয়ারের উপরই পুরো ট্রিটমেন্টটা আমরা ভরসা করে চলতে হয়। এবং যারা ক্রিটিক্যালি ইল, মানে ধরুন এতটাই অ্যাগ্রেসিভ কোর্স এটার যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটা র্যাপিড ডাউনহিল কোর্সের দিকে চলে যাওয়ার একটা ক্ষমতা রাখে এই রোগ, এবং সেক্ষেত্রে তখন ক্রিটিক্যালি ইল যারা, তাদেরকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা করাটাই শ্রেয়। এবং একটা মাল্টি অর্গান সাপোর্ট থেরাপি, যাকে আমরা চিকিৎসকরা মোস্ট বলি, সুতরাং একটা সাপোর্টিভ কেয়ারের উপরে বেস করেই পুরো ট্রিটমেন্টটা চলে। যেখানে ধরুন একটা নিউরোলজিক্যাল স্কোরিং সিস্টেমগুলো দেখতে থাকা, স্কোর যদি দ্রুত অবনতি হয়, তাহলে সেক্ষেত্রে ইনভেসিভ ভেন্টিলেশনের দিকে অনেক সময় রুগী এগিয়ে যান। এবং তার সাথে সাথে কার্ডিওভাস্কুলার সিস্টেমটার দিকে খেয়াল রাখা, যদি কোনো রকম কোনো হিমোডাইনামিক ইনস্টেবিলিটি হয়, তাহলে সেক্ষেত্রে তখন ব্লাড প্রেশার সাপোর্ট করার ওষুধপত্র দেওয়া, আইভি ফ্লুইডস এবং অন্যান্য সাপোর্টিভ কেয়ার রেলেভেন্ট যা সব থেরাপি আছে সেগুলোকে শুরু করা। এবং তার সাথে রেসপিরেটরি সিস্টেম, ডক্টর সরকার যেমন বললেন যে এআরডিএস এর দিকে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, যেহেতু একটা ম্যাসিভ সাইটোকাইন স্টর্ম, যেহেতু এতটা প্রদাহ, এতটা ইনফ্লামেশন শরীরে হয়, এই সাইটোকাইন স্টর্ম থেকে সেকেন্ডারি ইনভলভমেন্ট হতে পারে লাংস এবং অন্যান্য অর্গান সিস্টেমে। সুতরাং পুরোটাই একটা সাপোর্টিভ কেয়ারের উপরে বেস করে একটা ডে টু ডে অ্যাসেসমেন্টে যথেষ্ট চ্যালেঞ্জিং এইসব রুগীর চিকিৎসা করা। তার কারণ হেলথ কেয়ার ওয়ার্কার্সদের নিজেদের একটা পার্সোনাল প্রোটেকশনেরও প্রচণ্ডভাবে প্রয়োজন যখন এই রুগীর চিকিৎসা চলে। এবং যা বললাম, একটা মাল্টি অর্গান সাপোর্ট থেরাপি এবং একটা মূলত সাপোর্টিভ কেয়ারের উপরে পুরো ট্রিটমেন্টের আমাদের ভরসা করে চলতে হয়। কিছু অ্যান্টিভাইরাল ড্রাগের কথা বলা আছে, কিন্তু এভিডেন্স খুব একটা রোবাস্ট নয়। মূলত রাইবাভেরিনকেই ম্যাক্সিমাম জায়গায় ইউজ করা হয়েছে এইসব ক্ষেত্রে, কিন্তু এভিডেন্স খুব একটা রোবাস্ট নয়। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মূল আমাদের আধার করে চলতে হয়েছে একটা সাপোর্টিভ কেয়ারের উপরে বেস করে। একদম ডক্টর পান্ডা যেরকম কিভাবে ট্রিটমেন্ট হবে সেই বিষয়টা আমাদের সামনে তুলে ধরলেন, তবে তারা বারবার যেটা বলছেন যে করোনার মতো অত দ্রুত ছড়ায় না বলে আমাদের আতঙ্কিত হওয়ার জায়গা নেই, তবে আমাদের সতর্ক থাকতে হবে। ঠিক যেরকম আমরা আলোচনা করছিলাম, চিকিৎসকরা তারা বলছিলেন যে নিপা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের সতর্ক থাকতে হবে। সেই সতর্কতামূলক পথটা আমাদের কি? আমি দুজন চিকিৎসক আমার সঙ্গে রয়েছেন, তিনজন চিকিৎসকের রয়েছেন, আমি তাদের কাছে চলে যাব। প্রথমেই ডক্টর সরকার। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কোভিডের মতো, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি, জনসাধারণ এবং হেলথ কেয়ার ওয়ার্কার। জনসাধারণের জন্য বলার যে আপনারা কিন্তু যে ফুডগুলো আমরা বলে যাচ্ছি যে অ্যাভয়েড করতে হবে বা পেপারে বিভিন্ন মিডিয়াতে বলা আছে, সেগুলো এখন অ্যাভয়েড করে যাবেন, একদম টাচ করবেন না। আর হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য আমার একটা অনুরোধ আছে যে এই কিছুদিনের জন্য আমরা, এই ভাইরাসটা কিন্তু বেশি দিন সাস্টেন করে না কোথাওই, অতএব কিছুদিনের জন্য যে কোনো রোগী দেখলে আপনারা জ্বর জাতীয় বা প্রোড্রোমাল সিমটম থাকলে মাস্ক ইউজ করবেন। এবং যদি কোনো পেশেন্ট আইটিইউতে ঢোকে ভাইরাল নিউমোনাইটিস ভাবে বা ভেন্টিলেটরে যায়, তখন আমরা যা মানে প্রোটেকশন ইউজ করেছিলাম কোভিডের জন্য তাই করতে হবে। এবং আমাদের আরেকটা টেস্ট হয়তো পাঠাতে হবে, আমরা যেরকম ফ্লু সাইটোলজি ছাড়া কোভিডের জন্য স্যাম্পল যেরকম কালেক্ট করতে হবে, এখানেও সেই স্যাম্পল কালেক্ট করে রাখতে হবে। এবার ডক্টর ঘোষের কাছে যাব।
হ্যাঁ ডক্টর ঘোষ বলুন, মানে আমাদের সতর্কতাটা কিভাবে নিতে হবে সেটাই আপনার থেকে জানতে চাইছি। হ্যাঁ সতর্কতা থাকার ব্যাপারে ডক্টর সরকার যেটা বললেন, আমরা কোভিডের সময় থেকে অনেকটাই সতর্কতা সম্পর্কে সব জেনেছি। দূরত্ব বজায় রাখা, হ্যান্ড ওয়াশিং, ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং, যেটা বললাম যে ইন্টিমেট বডি ফ্লুইড কন্ট্যাক্ট থেকে হয়। ক্যাটেল ইউজ যারা মানে টাচে যারা থাকেন, শুয়োর বা বাড়িতে পোষ্য যে সমস্ত গৃহপালিত পশু, সেগুলো হ্যান্ডেল করলেও হাত অনেক ভালো করে ধুতে হবে, মাস্কের ব্যবহার করতে হবে। এবং যদি কোনো জ্বরের পেশেন্ট কোথাও দেখেন বা কোনো গৃহপালিত পশুও যদি জ্বরে পড়ে, অসুস্থ হয়, তার থেকে সতর্ক থাকতে হবে। এবং যে কাটা মানে একটু ফল, যেগুলো কাটা ফল, সেগুলো না খাওয়া, বা একদম যেগুলো খেজুরের রস, তালের রস, যেগুলো একদম মানে অপ্রস্তুত অবস্থাতেই বিক্রি করা হয়, সেগুলো একদম খাওয়া বন্ধ করতে হবে। কোনো রকম বাদুরের সংস্পর্শে বা গৃহপালিত অন্যান্য পশুর থেকেও যদি সংস্পর্শ দূরে থাকা যায়। আর হেলথ কেয়ার ওয়ার্কারদের ব্যাপারে এক্সট্রা সাসপিশিয়ান রেখে একদম পিপিই কিট যেরকম কোভিডের সময় আমরা করেছিলাম, সেগুলো অবশ্যই করতে হবে। একদম। ডক্টর পান্ডার কাছে যাব। ডক্টর পান্ডা, শিশুদের ক্ষেত্রে কি আলাদাভাবে কোনো বাড়তি সতর্কতা নিতে হবে? দেখুন, সবার প্রথম হচ্ছে পার্সোনাল হাইজিনটার দিকে খেয়াল রাখাটা ভীষণ জরুরি, বিকজ শিশুরা তো আর সবসময় সাবান জল দিয়ে হাত ধুচ্ছে না, কিন্তু এটার দিকে খেয়াল রাখতে হবে। এবং যা দুজনে বললেন আমার আগে, এই প্রত্যেকটা জিনিসই সতর্কভাবে মেনে চলাটা খুব জরুরি। এবং কন্ট্যাক্ট আইসোলেশন এবং অ্যাওয়ারনেস এবং একটা স্প্রেড, একটা এডুকেশন, একটা স্প্রেড অফ অ্যাওয়ারনেস, এগুলো খুবই জরুরি এই রোগের বিরুদ্ধে লড়ার জন্য। একদম, সচেতনতা এবং সতর্কতা, এই দুই আমাদেরকে কিন্তু নিপা ভাইরাসের হাত থেকে বাঁচাতে পারে। তিনজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে ছিলেন, তিনজনকে অনেক ধন্যবাদ। এই পর্বে আমরা আলোচনা এখানেই শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।